রাউন্ড অফ 32 এর প্রথম ম্যাচে মুখোমুখি হলো কানাডা এবং সাউথ আফ্রিকা। খেলা 90 মিনিট শেষ, ফলাফল 0-0। ঠিক ইনজুরি টাইমে 2 মিনিটে গিয়ে কিন্তু গোলটি করলেন স্টিভেন ইউস্টাকিও এবং সেই গোলে একটা অনেক বড় ব্যবধান হয়ে গেল। আর অন্যদিকে আমরা আজকে কিন্তু মুখোমুখি হচ্ছে ব্রাজিল এবং জাপান। এই ম্যাচে কি হবে? আনচেলত্তি বলেছেন তারা প্রস্তুত, এই ম্যাচটাকে তারা ফাইনাল হিসেবেই দেখছেন। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি টিভিএস ম্যাচ অ্যানাটমিতে। সঙ্গে রয়েছে মো। আমার সঙ্গে আছেন সিনিয়র স্পোর্ট জার্নালিস্ট অ্যান্ড অ্যানালিস্ট, আমাদের সবার ভালোবাসার এম কায়সার। কেমন আছেন? জি ভালো, ধন্যবাদ মৌ। আবারও দেখা হয়ে গেল। আমি একটু মানে সর্দি ঠান্ডা মিলিয়ে একটু সময় পার করছি। আমার মনে হয় আপনার একই অবস্থা। সবাই। যাই হোক, যেটা বলতে চাই, গতদিনের ম্যাচ কেমন দেখলেন? না, যেভাবে আপনি বলছিলেন ম্যাচটা যেভাবে গড়া ছিল তাতে দক্ষিণ আফ্রিকা যা চেয়েছিল সেদিকে কিন্তু পুরোপুরি যাচ্ছিল। দক্ষিণ আফ্রিকা এই ম্যাচটা কিন্তু আপনার নির্ধারিত সময়ের মধ্যে জিততে চায়নি। তারা যে কোনো মূল্যে এই ম্যাচটা আপনার এক্সট্রা টাইম পেরিয়ে টাই ব্রেকারে যাতে যায় সেই চেষ্টাটুকু তারা করেছিল। কারণ আপনি জানেন যে দক্ষিণ আফ্রিকার শক্তি, আপনার স্ট্রাইকিং জোনের শক্তি বা মিডফিল্ডের শক্তিটা তেমন না। তারা আপনার এই বিশ্বকাপে খেলে এসেছিল তারা একদম পুরোপুরি ডিফেন্সের উপর নির্ভর হয়ে, এবং এই ম্যাচেও তারা সেই প্ল্যানটাই নিয়েছিল। 90 মিনিট পর্যন্ত, আপনি যেভাবে বললেন যে 90 মিনিট পর্যন্ত তারা তাদের প্ল্যানে সফল হয়েছে, কিন্তু শুধুমাত্র ডিফেন্স করে আপনি ম্যাচ জিততে পারবেন না। আমি জাস্ট একটা ছোট্ট অ্যানালাইসিস করি। এই ম্যাচে মাত্র একবার দক্ষিণ আফ্রিকা কানাডার পোস্টে কিন্তু আপনার আক্রমণ করতে পেরেছিল বা শট রাখতে পেরেছিল। সো 90 মিনিটের মধ্যে মাত্র একবার আপনি যখন প্রতিপক্ষের পোস্টে শর্টস অন টার্গেট নেবেন, তার মানেটাই হলো যে আপনার খেলার স্টাইলটা কি ছিল। তারা সেইভাবেই চেষ্টা করছিল, আর ওদিকে মরিয়া হয়েছিল কিন্তু আপনার কানাডা ম্যাচ নির্ধারিত সময়ে জেতার জন্য। এবং তাদের শর্টস অন টার্গেট কিন্তু 7। রাইট, আপনি দেখবেন যে তারা জেতার চেষ্টাটুকু করছিল সবকিছু মিলে, কিন্তু নির্ধারিত সময় তারা যে অ্যাটাক যেগুলো করেছিল সেখান থেকে গোল আসতে পারতো, কিন্তু গোল হয়নি। এটা দক্ষিণ আফ্রিকার ভালো ডিফেন্স করেছিল। কিন্তু হয় কি যে আপনি যখনই অ্যাটাক করতে থাকবেন দেখবেন যে কোনো এক সময় কিন্তু ঠিকই সাফল্য পেয়ে যাবেন। এবং যেটা আপনি বললেন যে ইনজুরি টাইমের সেকেন্ড মিনিটেই গোলটা পেয়েছেন এবং গোলটা করেছেন স্টিফেন গোলটা করেছেন কিন্তু আপনার ডি বক্সের একেবারে মাথা থেকে, এবং দুর্দান্ত কায়দায় শট নিয়ে গোলটা করেছেন তিনি। এবং সেটাই ম্যাচের সবচেয়ে বড় ব্যবধান, মানে ম্যাচের সেটাই চেঞ্জ করে দিয়েছে ম্যাচের গতি, মানে রেজাল্ট সেটাই। আর এই প্রথমবারের মতো কানাডা আপনার এই রাউন্ড অফ 32-তে উঠলো। গ্রুপ পর্যায়েও তারা কিন্তু বিউটিফুল কিছু গেম খেলেছিল, বিশেষ করে কাতারকে তারা হারিয়েছিল 6 গোলে। দেখুন, এই বিশ্বকাপে সবাই দুটা আপনার হ্যাট্রিক নিয়ে অনেক আলোচনা করছে। একটা হলো মেসির হ্যাট্রিক তো অবশ্যই রয়েছে, এবং ওসমান দেম্বেলে হ্যাট্রিক করেছেন। কিন্তু আপনি জানেন যে এখানে তৃতীয় আরেকটা হ্যাট্রিক হয়েছে, কিন্তু জোনাথন ডেভিস হ্যাট্রিক করছেন, কিন্তু তার নামটা সেরকম ভাবে কিন্তু অনেকে বলছে না। কিন্তু কানাডার যখন তারা 6-0 তে জয়লাভ করেছিল এই ম্যাচটাতে কাতারের সঙ্গে, বিউটিফুল ফুটবলার তিনি কালকেও দুর্দান্ত খেলেছেন। আমি তার রেটিংটা দেখছিলাম, খুবই ভালো রেটিং তার হয়েছে, এক্সেলেন্ট পারফরম্যান্স করেছিলেন। এবং জোনাথন ডেভিসও, আলফানসো ডেভিসও এই ম্যাচটা খেলেছেন। আলফানসো ডেভিস হলেন বায়ার্ন মিউনিখের প্লেয়ার, বুন্দেসলিগা খেলে থাকেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই বিশ্বকাপে তার ক্যাপ্টেন্সি করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই বিশ্বকাপে শুরু হওয়ার আগে একটু ইনজুরিতে পড়েছিলেন। আপনার গ্রুপ পর্যায়ে ম্যাচগুলোতে তেমন খেলতে পারেনি, একটা ম্যাচে খুব সম্ভবত কিছুক্ষণের জন্য নেমেছিলেন, আর এই ম্যাচেও তিনি খেলেছেন। তো সবকিছু মিলে একটা মরিয়া একটা চেষ্টা ছিল কানাডার মধ্যে যে ম্যাচটা আমাদেরকে জিততে হবে, এবং সেটাই তারা করে দেখাতে পেরেছে। আর ফিরে যাই একটু পরিসংখ্যানে। আবার কানাডা কিন্তু এর আগে যে বিশ্বকাপে খেলেছিল, সেই বিশ্বকাপে তারা 6টা ম্যাচ খেলেছিল, 6টা ম্যাচের কোনোটাতে তারা জিততে পারেনি। দুবার খেলেছিল, 6 ম্যাচে প্রত্যেকটা ম্যাচে কিন্তু তারা হেরেছিল, ড্র পর্যন্ত করতে পারেনি। তার চেয়েও বড় বিষয় হলো 12টা গোল তারা খেলেছিল, কোনো গোলও করতে পারেনি। তো সেই কানাডা এবারের বিশ্বকাপে যা পারফরমেন্স করছে, শুধু সহ-আয়োজক হিসেবে তারা দুর্দান্ত যে আপনার পুরো অনুষ্ঠান এই বিশ্বকাপটা সুন্দরভাবে পরিচালনা করছে তা না, মাঠের খেলাও তারা এক্সেলেন্ট পারফরমেন্স করে দেখাচ্ছে। গ্রুপ পর্যায়ে তারা যে পারফরমেন্স করেছিল সেটাকে যদি অনেকে বলে থাকবেন যে এটা ফ্লুক ছিল, সেটা ভুল। আমি মনে করি যে তারা এই বিশ্বকাপের জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েই এসেছিল। টানা 2 বছর এই দলটা প্র্যাকটিস করেছে, এবং টানা 2 বছর এই দলটা বিভিন্ন জায়গায় প্রস্তুতি ম্যাচ খেলেছে, এবং তারা জানতো যে বিশ্বকাপে তাদের টার্গেটটা কি। সো আমার কাছে মনে হচ্ছে যে রাউন্ড অফ 32 তারা টপকে এখন তারা রাউন্ড অফ 16-এ চলে গিয়েছে। দে হ্যাভ ডান বিউটিফুল জব, এবং তারা তাদের মিশনটা যেটা ছিল আমি মনে করি যে সেটা তারা সফল হয়েছে, এবং এই ম্যাচে তারা জেতার জন্য খেলেছিল এবং ম্যাচটা জিতেছে। হ্যাটস অফ টু দেম। একেবারেই তাই। সাউথ আফ্রিকার শুরুটাও কিন্তু মেক্সিকোর মাটিতে ভালো ছিল না। যখন সাউথ আফ্রিকা এবং মেক্সিকো মুখোমুখি হলো, আমার মনে আছে যে আপনার সঙ্গে আলাপ আমি করছিলাম যে তাদের একটা অনেক বড় গল্পের পুনরাবৃত্তি ঘটছে। যখন সাউথ আফ্রিকাতে মেক্সিকো খেলতে গিয়েছিল সেবার কি হয়েছিল, এবং এবারের এই বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মেক্সিকো এবং সাউথ আফ্রিকা। সো সাউথ আফ্রিকা শুরু থেকেই ফেভারিট ছিল না, তারা ভালো পারফর্ম করতে পারেনি। সেই জায়গা থেকে খুব স্বাভাবিক যে রাউন্ড অফ 32 থেকে তারা বিদায় নেবে।
সেটা আমরা দেখেছি। বাট আজকের দিনে রাত 11টায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল এবং অন্যদিকে এবারের বিশ্বকাপের অন্যতম ডার্ক হর্স জাপান। সেই প্রসঙ্গে যাওয়ার আগে আপনার একটি লেখা আমি পড়ছিলাম, আপনি ইরানকে নিয়ে লিখেছেন যে অন্যায়ের মাঠে অপরাজিত ইরান বীরত্ব নিয়েই বিদায়। সো এই লেখা প্রসঙ্গে যদি আমি একটু যাই, আমরা সবাই জানি আমরা হতাশ হয়েছি, কষ্ট পেয়েছি শুরু থেকে ইরানকে যা করতে হয়েছে। তারা আমেরিকায় ম্যাচ খেলে সঙ্গে সঙ্গে চলে গেছে মেক্সিকোতে, আরো অনেক কিছুই ঘটেছে ইন্টারনালি। যদি একটু এই লেখা প্রসঙ্গে আপনার কাছে জানান। না, এই বিশ্বকাপে ইরান দেখুন আপনি 3টা ম্যাচ খেলেছে, 3টা ম্যাচে তারা ড্র করেছে, তারা কিন্তু কোনো ম্যাচে হারেনি। তারপরেও তাদের আপনি লাস্ট ম্যাচটা তারা যেটা খেলেছিল মিশরের বিরুদ্ধে, সেই ম্যাচেও একদম শেষ মুহূর্তে তারা একটা গোল করেছিল, কিন্তু অফসাইডের কারণে সেই ম্যাচটা বাতিল হয়েছে, সেটা মেনে নেওয়া গেল, কোনো সমস্যা নেই। কিন্তু তারপরেও সবচেয়ে বড় যে বিষয়টা হয়েছে যে তারা এই বিশ্বকাপে পুরোপুরি বৈষম্যের শিকার হয়েছে। আপনি যখন 48টা দল এসেছে, আপনার বিশ্বকাপে ফিফার উচিত ছিল যে তাদের সবার প্রতি সমান এক ধরনের আচরণ করাটা, কিন্তু সেটা ইরানের ক্ষেত্রে সেটা কখনোই হয়নি। যেটা আমি আমার লেখার মধ্যে আমি সেটাই লেখার চেষ্টা করেছি যে আপনি তাহলে তো ফুটবল তো আমাদেরকে সমতার আপনার একটা বিষয় দেয়, সমতা শেখায়, কিন্তু সেখানে আপনি যখন এরকম ভাবে বৈষম্য করবেন তখন সেটা আসলে ফুটবলের স্পোর্টিং এর সাথে যায় না বা ফুটবলের রীতিনীতির সঙ্গে যায় না। এবং ইরান দেখুন আপনি যেভাবে আপনি বলছিলেন যে ইরান বিশ্বকাপে খেলতে আসার আগে ভিসার সমস্যায় পড়েছে, ভিসার জটিলতা পড়েছে, ভূ রাজনীতির শিকার হয়েছে, তারা খেলেছে আমেরিকার মাটিতে, প্র্যাকটিস করতে হয়েছে তাদেরকে মেক্সিকোতে। তার চেয়ে বড় বিষয়টা হলো যে খেলার 48 ঘন্টার মানে 2 থেকে 3 ঘন্টার মধ্যে তাদেরকে চলে যেতে হচ্ছে এবং তারা কোনো রেস্ট পাচ্ছে না, কোনো রেস্ট পাচ্ছে না। আপনার একটা রিকভারির একটা বিষয় রয়েছে, ট্রাভেলের মধ্যেই তাদেরকে থাকতে হয়েছে। তো এটা তো একটা অন্যায়ের বিষয়। তারপরেও তারা এই বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়নি, তারা তাদের দেশে যুদ্ধ চলছে, অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর, তারা সবকিছু মিলে এই বিশ্বকাপের জন্য প্রস্তুতিটাও তেমন ছিল না তাদের। তো তারপরেও তারা এই বিশ্বকাপটা খুব সহজে অন্য কেউ হলে বয়কট করে ফেলতে পারতো, বলতো যে আমরা যাবো না, আমাদের এই সমস্যা রয়েছে। কিন্তু ইরান সেটা করেনি। ইরান সেটা যেটা দেখাতে চেয়েছিল সেটা হলো যে মাঠের ফুটবলে খেলে আমরা যে আসলে তারা যে আসলে খুবই বীরের জাতি, তারা যে আসলে কোনো কিছু অন্যায়ের প্রতিবাদ করে, অন্যায়ের কাছে তারা কখনো মাথা নত করে না, এবং তারা সব সময় যেটা চায় সেটা হলো যে আপনার সমান অধিকারটুকু চায়, এবং মানে মাঠের বাইরে সব জায়গায় সেটাই তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, এবং সেটা খেলার মাধ্যমে, কথা বলার মাধ্যমে এবং আচরণের মাধ্যমে। আপনি দেখবেন যে তারা যে কাজটুকু করেছে সেটা হয়তো তারা আপনি মাঠের মাঝখানে একটা স্লোগান দিতে পারতো, অথবা তারা একটা বড় প্ল্যাকার্ড নিয়ে থাকতে পারতো, সেগুলো তারা করেনি, হয়তো জরিমানা হতো সেটার জন্য। কিন্তু সেদিকে তারা না গিয়ে যেটা তারা করেছে শান্তিপূর্ণভাবেও যে আপনি অনেক প্রতিবাদ করা যায় সেটাই তারা করেছে। খেলা শেষে তারা ড্রেসিং রুমে একটা হাতে লেখা চিঠি লিখে এসেছে যে আমরা আসলে খেলার মধ্যে রাজনীতি চাই না, আমরা আসলে ফুটবলটাকে ফুটবলের মতো দেখতে চাই, এবং আমরা কখনোই মাথা নত করে থাকার জাতি না। আমাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের যে জাস্ট প্রতিবাদ করার জন্য আমরা এখানে খেলেছি, আর আমরা সব সময় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার জাতি। এবং সেই জিনিসগুলো তারা খুব সুন্দর করে কিন্তু আপনার একটা লিখে রেখেছে, হাতে লেখা চিঠির মধ্যে লিখেছে। এমনও যে না যে ধরুন আপনি কম্পিউটারে টাইপ করেছে বা কি করেছে, দ্যাট মিনস আপনি এই পুরো জিনিসটার মধ্যে তারা একটা পুরো মানুষেরকে একটা তাদের আবেগটুকু দেখানোর চেষ্টাটুকু করেছে, এবং সেটাতে তারা সফল হয়েছে। আর মাঠের খেলায় তারা তো দুর্দান্ত পারফরমেন্স করেছে, বেশ কয়েকবার ম্যাচে তারা পিছিয়ে ছিল, পিছিয়ে থেকে তারা ম্যাচটা ড্র করেছে। তো সবকিছু মিলে 3টা ম্যাচ খেলার পর একটা দল কোনো ম্যাচে হারেনি, কোনো ম্যাচে তাদেরকে আপনার পয়েন্ট খুইয়েছে তারা, কিন্তু কোনো ম্যাচে না হেরে বিশ্বকাপ থেকে তাদেরকে বিদায় নিতে হয়েছে। অফসাইডের একটা দুঃখ তাদেরকে সহ্য করতে হয়েছে, যারা আপনার আয়োজক ছিল তাদের কাছ থেকে বৈষম্যের শিকার হয়েছে। তো সবকিছু মিলে আমি তাদের এই বিদায়টাকে, তারা যে কায়দায় খেলেছে এই বিদায়টাকে দেখতে চেয়েছি যে একটা বীরত্ব নিয়েই তারা কিন্তু বিদায় হয়েছে, তাদেরকে তো কেউ হারাতে পারেনি। এবং তারা যা খেলেছে, তারা হয়তো কোনো ম্যাচ জিততে পারেনি, কিন্তু হয় কি যে ফুটবলে স্কোর লাইনটা কিন্তু সবসময় বড় বিষয় না, আপনার কিন্তু অনেক বড় বিষয় রয়েছে যেটা আপনি এই ফুটবলের দর্শনটাকে আপনার জীবনে এবং সামাজিকভাবে বা রাষ্ট্রীয় কালচারে আপনি কিভাবে ব্যবহার করছেন। তো এই জিনিসটাই তারা এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আমার কাছে মনে হচ্ছে যে ইরান এই বিশ্বকাপের ট্রফি জেতেনি, রাউন্ড অফ 32-তে উঠেনি, কোনো কিছুই জিতেনি, কিন্তু যা জিতেছে সেটা হলো যে মানুষের হৃদয়। তো সেটাই জেতাটাই সবচেয়ে কষ্টের কাজ, এবং সেটাই তারা করে দেখিয়েছে খুব সুন্দরভাবে। এবং আপনার লেখাটাও ভীষণ ভালো লেগেছে। আমার মনে হলো যে বাকিরা লিখছে তাদের লেখার ধরন একরকম, কিন্তু আপনি এত সুন্দর করে লিখলেন, পুরো ব্যাপারটা নিয়ে মন ছুঁয়ে গেছে লেখাটা। ধন্যবাদ আপনাকে। আমি চলে যাব এবারে ব্রাজিল এবং জাপানের ম্যাচে। সো ব্রাজিল নিয়ে প্রথম ম্যাচে যখন তারা মুখোমুখি হলো মরক্কোর 1-1 গোলে ড্র করলো, প্রত্যেক ব্রাজিলিয়ান সাপোর্টার হতাশ ছিল। তারপর হাইতির সাথে ম্যাচ খেললেন, এবং সর্বশেষ স্কটল্যান্ড। হ্যাঁ, ভিনিসিয়াস খুব ভালো খেলছেন এবং 3টি ম্যাচেই তিনি গোল করেছেন, যদিও প্রথম ম্যাচে 1, তারপর 2-2, এবং লাস্ট ম্যাচে কিন্তু একটা গোল নিয়ে আবার তারা অ্যাপ্লাইও করেছে ফিফার কাছে যে কেন এই গোলটিকে বাতিল করা হলে হয়তোবা তার হ্যাট্রিক হয়ে যেত। সো কেমন দেখছেন আসলে জাপান যেরকম শক্তিশালী প্রতিপক্ষ, এবং বলা হচ্ছে এবারে বিশ্বকাপের ডার্ক হর্স হচ্ছে জাপান, কতটুকু পেরে উঠবে ব্রাজিল?
প্রথম কথাটা হলো যে আমি ব্রাজিলের সাপোর্টারদেরকে বলি, সেটা হলো যে আপনি যখন বিশ্বকাপ, ব্রাজিল কিন্তু এই বিশ্বকাপ জিততে এসেছে, ব্রাজিল কিন্তু বারবার বলছে যে তাদের মিশনটা হলো যে হেক্সা, 5টা বিশ্বকাপ তারা জিতেছে, এটা জিতলে 6 নম্বর হবে। যদিও 20 বছর থেকে তারা এই জিনিসটা বলে আসছে, এই স্লোগানটাই তারা দিয়ে আসছে যে তাদের হেক্সা জিততে হবে, কিন্তু সেটা তারা পারছে না। এবারও কিন্তু তাই। দেখুন, ব্রাজিল কিন্তু এই বিশ্বকাপ জিততে এসেছে, ট্রফি জেতার জন্য কিন্তু তারা প্ল্যানটা নিয়ে এসেছে, মিশনটা তাদের এটা। জাপান কিন্তু বিশ্বকাপ জেতার জন্য আসেনি। জাপান কিন্তু আপনি ধীরে ধীরে কখনোই বলেনি যে আমরা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে যাব। জাপান এই বিশ্বকাপে তারা যে মানে ফুটবলে উঠে আসছে এবং বিশ্ব ফুটবলের তারা যে একটা বড় শক্তি হতে যাচ্ছে, সেটাও কিন্তু তারা প্রমাণ করছে, আস্তে আস্তে ধীরে ধীরে প্রমাণ করছে। তো ব্রাজিলের সমর্থকদেরকে আমি একটা কথা বলবো, সেটা হলো যে এই ম্যাচকে নিয়ে এত দুশ্চিন্তা থাকার কিছু নেই তো ব্রাজিলের। কারণ আপনি যখন বিশ্বকাপ জিততে এসেছেন, তখন সামনে জাপান পড়ুক অথবা নেদারল্যান্ড পড়ুক অথবা নরওয়ে পড়ুক, ইউ ডোন্ট কাউন্ট ইট। আমার মনে হয় যে আপনাকে ভেঙে চুরে সব এগিয়ে যেতে হবে। আপনি যখন বিশ্বকাপ জিতবেন, তখন সামনে যেই থাকুক না কেন আপনাকে ভেঙে চুরে এগিয়ে গিয়ে তারপরে এগিয়ে আপনি সে ম্যাচ জিতে তারপরে কিন্তু আপনাকে ট্রফি নিয়ে উল্লাস করতে হবে। সো জাপানের মতো শক্তিশালী দলের সঙ্গে রাউন্ড অফ 32-তে ব্রাজিলের খেলা পড়েছে দেখে সবাই একটু দুরু বক্ষে থাকবে বা কাঁপতে থাকবে অথবা একটু মন খারাপ করে থাকবে। হ্যাঁ, সেটা আমার মনে হয় যে কোনো মতেই করাটা উচিত না। আর শক্তি যদি বিবেচনা করতে বলেন আপনি আমাকে, শক্তি, পরিসংখ্যান, সবকিছুতে ব্রাজিল এগিয়ে রয়েছে অনেক অনেক বেশি। হ্যাঁ, জাপান একদিক থেকে এগিয়ে রয়েছে, যেটি বললেন আপনি, এই বিশ্বকাপে জাপান যেটা খেলেছে সেটা হলো যে নেভার সে ডাই একটা অ্যাটিটিউড নিয়ে তারা খেলেছে। এটা তারা সবসময় করে থাকে। সামুরাই শক্তি, ব্লু সামুরাই, আমরা তো বলে থাকি যে তারা শাওলিন নিনজা যেরকম ভাবে আপনি ভয় ডর নিঃশঙ্ক চিত্তে ফুটবল খেলে, জাপানও কিন্তু তাই। তারা পিছিয়ে থেকে ম্যাচটা কিভাবে ড্র করা যায়, জেতা যায়, সেই চেষ্টাটুকু তারা করেছে। আমার কাছে মনে হচ্ছে তুলনামূলকভাবে যদি আমি একটু মাঠের দিকে তাকাই, ডিফেন্সের জায়গায় জাপান অনেক এগিয়ে, কারণ তারা খুব এনার্জেটিক। অন্যদিকে যদি আমি একটু এদিকে তাকাই, লাস্ট ম্যাচে আপনি খেয়াল করেছেন কিনা যে কুনিয়াকে কিন্তু নির্দিষ্ট কোনো পজিশনে খেলানো হয়নি। সো এইটা কতটুকু গুড ডিসিশন ছিল আনচেলত্তির? না, এটা আপনি যেহেতু শেষ ম্যাচটা, তো শেষ ম্যাচের আগে ব্রাজিল কনফার্ম হয়ে গিয়েছিল যে তারা আপনার সেকেন্ড রাউন্ডে চলে যাচ্ছে। তো সেই ম্যাচে কিছুটা তারা পরীক্ষা নিরীক্ষা করেছে এবং এই কারণে দেখবেন যে আপনি নেইমারকেও তারা খেলিয়েছে, নেইমারকে তারা 15 থেকে 18 মিনিটের মতো খেলিয়েছে। এর কারণটা হলো যে তাকে তারা আপনার রাউন্ড অফ 32 বা নকআউট রাউন্ডে ইউজ করতে চায়, এই কারণে তারা খেলিয়েছে। তো সেই ম্যাচটা কিছুটা আপনি পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে, সবাই করেছে। আপনি আর্জেন্টিনাও কিন্তু তাদের যে শেষ ম্যাচটা খেলেছে সেখানে তারা আগের ম্যাচের 9 জনকে তারা চেঞ্জ করেছিল, 9টি পরিবর্তন ছিল। তো এই ম্যাচে আপনি পরিসংখ্যান মানে একটু এক্সপেরিমেন্ট করতে পারেন, এটা আমার মনে হয় যে ক্ষতিকর কোনো কিছু না। কিন্তু এখন এক্সপেরিমেন্ট করার আর কোনো সুযোগ নেই। এখন আপনাকে কিন্তু ফুল স্ট্রেংথ টিম নিয়ে নামাতে হবে এবং আপনাকে মানে ভেঙে চুরে এগিয়ে জিততে হবে। এবং জাপানের বিরুদ্ধে আজকের এই ম্যাচটার কথা যদি আপনি আমাকে বলেন, আমি বলবো যে আপনি ঠিকই বলেছেন যে জাপানের ডিফেন্স লাইনটা খুবই স্ট্রং এবং আরেকটা লাইন খুবই স্ট্রং, সেটা শুধুমাত্র ডিফেন্সে না, তারা যেটা করে সাদা ডিফেন্স লাইনটা স্ট্রং রেখে তারা খুব দ্রুত আপনার ট্রানজিশনটা করতে পারে, মানে দ্রুত উপরের দিকে উঠে যেতে পারে। রাইট, আপনি দেখবেন যে এর ফলে যেটা হয় যে আপনি যখনই অ্যাটাক করতে আসবেন জাপানের এখানে, তার মানেটা কি যে আপনার ডিফেন্স কিন্তু খালি করে বা এসেছেন বা মিডফিল্ড খালি করে কিন্তু এসেছেন। তো সেখানে যে শূন্যতাটা পূরণ হয়েছে, সেই শূন্যতাটা পূরণ যদি আপনি দ্রুততার সঙ্গে ফিরে যদি করতে না পারেন, তখনই কিন্তু জাপান আপনাকে ভেঙে চুরে একাকার করে দিবে। জাপান কারণটা হলো যে যত দ্রুত জাপান জমাটভাবে ডিফেন্স তৈরি করতে পারে, ঠিক একই রকম ভাবে তত দ্রুত গতিতে তারা কিন্তু উপরে উঠে প্রতিপক্ষের যে আপনার ডিফেন্সটা শূন্যতা তৈরি হয়, সেই জায়গাটাকে তারা ভরাট করে ফেলতে পারে এবং সেইখানে তারা দ্রুত আক্রমণ করে আসতে পারে। এই জায়গাটায় ব্রাজিলের জন্য আমি মনে করি যে আজকের ম্যাচে এই জায়গায় ব্রাজিলের দুর্বলতাটুকু অবশ্যই রয়েছে। কারণ ব্রাজিল দেখবেন যে তারা একটু খেয়ালি মেজাজে ফুটবল খেলতে চায়। আপনি শুরুর দিকে প্রেসিং করে খুব ভালোভাবে আক্রমণে থাকে, সেকেন্ড হাফে গিয়ে সেটা থাকে না। রাইট, সেকেন্ড হাফে অথবা আপনি তখন উপরে যখন অ্যাটাকে যায় সেখান থেকে নামতে তাদের একটু সময়টুকু লাগে। তো আজকে যদি তারা এই আলসেমিতে দেখায় তাহলে কিন্তু তাদের বিপদে পড়তে হতে পারে। কি মনে হচ্ছে, নেইমারকে কি আজকে প্রথমেই নামানো হবে নাকি পরের দিকে আবারও সেই 15 মিনিট বা 10 মিনিটের জন্য নামানো হবে? কারণ আনচেলত্তি এমনটা বলেছেন সংবাদ সম্মেলনে, 15 মিনিট থেকে বেশি খেলার ক্ষমতা এখন তার রয়েছে, যদিও 981 দিন পরে তিনি আবার জাতীয় দলের জার্সি পরে তিনি ম্যাচ খেলছেন ইন্টারন্যাশনালি বিশ্বকাপে। আনচেলত্তি বলেছেন যে 15 মিনিটের বেশি খেলার ক্ষমতা তার রয়েছে, কিন্তু তিনি বলেননি যে পুরো 90 মিনিট খেলার মতো ক্ষমতা তার আছে। রাইট, আমার মনে হয় যে এখান থেকে বুঝে নেওয়াটা উচিত যে আপনি নেইমারকে তারা সাবস্টিটিউট হিসেবে কিন্তু ইউজ করবেন। নেইমারকে পুরোপুরি 90 মিনিট খেলার মতো পজিশনে নেইমার নিজেও নেই। আর যদি থাকতেন তাহলে কিন্তু আপনি আনচেলত্তি সেটাই বলতেন, তখন দেখতেন যে আপনি নেইমার যখন একাদশে রয়েছেন সেটা আগে থেকে যখন আপনি জানিয়ে দিবেন, তখন দেখবেন যে আপনি প্রতিপক্ষ যে থাকে তার জন্য কিন্তু একটা দুশ্চিন্তার বিষয় অবশ্যই হয়ে থাকে। সো নেইমারের ইনজুরিটা ব্রাজিলকে ভোগাচ্ছে, কোনো সন্দেহ নেই। তারপরও আমি মনে করি যে ব্রাজিলের যে আপনার অ্যাটাক লাইন এবং মিডফিল্ড এবং ডিফেন্স লাইন যেটা রয়েছে, সেটা এই জাপানের দলকে হারানোর মতো আমি মনে
করি যে ক্যাপাবিলিটি তাদের রয়েছে। এর আগেও তারা হারিয়েছে, হয়তো সর্বশেষ যে ম্যাচটা খেলেছিল জাপানের সাথে ব্রাজিল, সেই ম্যাচে জাপান জিতে গিয়েছে, ব্রাজিল জিততে পারেনি, 3-2 গোলে জাপান জিতেছিল। এবং জাপানের সেই ম্যাচটা আমি মনে করি যে অনেক বড় একটা অনুপ্রেরণা দিতে পারে আজকের এই ম্যাচে সেই খেলার ফলাফলটা। কারণটা হলো যে সেই ম্যাচে ব্রাজিল 2-0 গোলে এগিয়ে ছিল এবং জাপান শেষ পর্যন্ত সেই ম্যাচে 3-2 গোলে জিতেছে। আমি এই কারণে জাপানকে এগিয়ে রাখতে চাই কিছু ক্ষেত্রে, যে তারা ফিরে আসার যে একটা প্রবণতা বা ফিরে আসার যে একটা টেন্ডেন্সি, এটা তাদের খুব ভালো মতো রয়েছে। এই কারণে আমি বলবো যে ব্রাজিল যদি আজকে গোল করেও ফেলে, শুরুর দিকে 2টা গোল করেও ফেলে, রিল্যাক্স হবার কোনো কিছু নেই। গোল করে ফেললে গোলের সংখ্যা আরো বাড়াতে হবে। আর 1 গোল বা 2 গোল নিয়ে আপনি বিশ্বকাপের মতো আসলে স্বস্তিতে থাকতে পারবেন না আপনি 90 মিনিট পর্যন্ত। সো ব্রাজিল যখনই যে চান্সটুকু পাবে সেই চান্সটুকু তাদেরকে ক্রিয়েট করতে হবে এবং গোলের ব্যবধানটা আরো বাড়াতে হবে। এবং তার চেয়েও বড় বিষয়টা হলো যে ব্রাজিল যদি তাদের যে স্বভাব, যে মানে ন্যাচারাল যে খেলাটা রয়েছে, যে শুরু থেকে তারা হাই প্রেস ফুটবল খেলবে, আক্রমণ করবে এবং প্রতিপক্ষের ডিফেন্স একেবারে ছিন্নভিন্ন করে ফেলবে, বারবার দু কোণা থেকে এবং মাঝখান থেকে আক্রমণ করবে, এটা যদি তারা করতে পারে তখন দেখবেন যে আপনি জাপান যে স্ট্র্যাটেজি নিয়ে নেমেছে বা কৌশল নিয়ে নেমেছে, সেই কৌশলে কিছুটা তারা পরিবর্তন অবশ্যই করবে। ম্যাচে আপনাকে নিয়ন্ত্রণটা নিতে হবে, যাতে প্রতিপক্ষের সিদ্ধান্তের উপর আপনাকে নির্ভর করতে না হয়। সিদ্ধান্ত আপনি নেবেন, প্রতিপক্ষ সেটা চেয়ে দেখবে। আপনি যদি এরকম প্রভাবী ফুটবল খেলতে পারেন, তাহলে আমি তো মনে করি যে ব্রাজিল এই ম্যাচ থেকে ইজিলি 3-0 গোলে জেতাটা উচিত। ব্রাজিল যদি সত্যি সত্যি 3-0 জিতে যায়, আমি আপনাকে ট্রিট দিচ্ছি। প্রিয় দর্শক, স্ক্রিনে চোখ রাখবো, দেখে নেব ব্রাজিল একই সাথে জাপান দলের সম্ভাব্য লাইন আপ কি হতে পারে। পরের ম্যাচে চলে যাই, জার্মানি ভার্সেস প্যারাগুয়ে। জার্মানি প্রথম ম্যাচ খুব ভালো খেললো, 7-1 জয়লাভ করলো, পরের ম্যাচে ভালো খেলেছে, বাট লাস্ট ম্যাচে ইকুয়েডর যখন 2-1 জিতে গেল, ইকুয়েডরে কিন্তু জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছিল। বাট এই ম্যাচে তো মানে ডু অর ডাই, কারণ 32 থেকে আপনাকে রাউন্ড অফ 16-এ যেতে হবে। কি মনে হচ্ছে, প্যারাগুয়ে খুব একটা শক্তিশালী না জার্মানির কাছে, তারপরেও? না, আমি এই রাউন্ডটাকে বলছি, নকআউট রাউন্ডকে বলি যে হাসি কান্নার পর্ব। আপনি দেখবেন যে একদল হাসবে, উল্লাস করবে, আরেক দল কিন্তু চোখের জল নিয়ে বিদায় নিয়ে নেবে বিশ্বকাপ থেকে। সো এই দৃশ্যগুলো আমাদেরকে দেখতে হবে। এখন পর্যন্ত বড় দলগুলো বিদায় কেউ নেয়নি, বাট বড় দলের বিদায় নেওয়ার সময় কিন্তু চলে এসেছে এখানে। আর জার্মানি আর প্যারাগুয়ের ম্যাচে জার্মানি অবশ্যই ফেভারিট হিসেবে খেলবে। আগের ম্যাচে তারা যে ইকুয়েডরের সাথে যে ভুলগুলো করেছিল, নিশ্চিতভাবে সেই ভুলগুলো তারা করতে চাইবে না। আর ইকুয়েডরের সাথে হারের কারণ যদি আপনি আমাকে বলতে বলেন, তাহলে আমি বলবো যে জার্মানি সেই ম্যাচে মুখস্থ করা বিদ্যা নিয়ে মাঠে নেমেছিল। অর্থাৎ এর আগের ম্যাচে তাদের যে কম্বিনেশন ছিল, ঠিক একই কম্বিনেশন নিয়ে কিন্তু তারা সেখানে খেলতে নেমেছিল। উন্দাব আগের 2 ম্যাচে বদলি হিসাবে খেলে তাদেরকে 3টা গোল করেছেন, 2টা অ্যাসিস্ট করেছেন, কিন্তু তাকে সেরা একাদশে আপনি সুযোগটুকু দেননি। বাট তাকে এই ম্যাচেও বদলি হিসাবে খেলিয়েছিল, কিন্তু তিনি গোল করতে পারেননি এবং জার্মানি কিন্তু 2-1 গোলে হেরে গিয়েছিল ইকুয়েডরের কাছে। বাট ইকুয়েডরের দুর্দান্ত পারফরমেন্স করেছে, কারণ ইকুয়েডর জানতো যে তাদেরকে যদি কোয়ালিফাই করতে হয়, তাহলে এই ম্যাচে জিততেই হবে তাদেরকে, এবং তারা সেটাই করে দেখিয়েছে। আর আপনার প্যারাগুয়ে বাছাই পর্বে দুর্দান্ত পারফরমেন্স করেছে। প্যারাগুয়ে কিন্তু বাছাই পর্বে আপনার ব্রাজিলকেও কিন্তু হারিয়েছিল, এবং তারা খুব সম্ভবত বাছাই পর্বে, দক্ষিণ আমেরিকা থেকে বাছাই পর্বে তারা সেকেন্ড আপনার দল হিসাবে, দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্টধারী দল হিসাবে কিন্তু আপনার কোয়ালিফাই সেখানে করেছে। সো নিশ্চিতভাবে আমি মনে করি যে প্যারাগুয়ে জার্মানির জন্য খুব একটা সহজ কোনো প্রতিপক্ষ হবে না। আর যেহেতু আগের ম্যাচটাও দক্ষিণ আমেরিকার একটা দলের কাছে জার্মানি হেরেছিল, এই দলটাও দক্ষিণ আমেরিকার দল, নিশ্চিতভাবে জার্মানির জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। তবে যেটি আমি বললাম যে আপনাকে বিশ্বকাপ জিততে হলে এই ধরনের চ্যালেঞ্জটুকু পার করতেই হবে। প্রথম কথা হচ্ছে, জার্মানি গত 2টো বিশ্বকাপে 18 এবং 22-এ তারা কিন্তু গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। এবারে তারা গ্রুপ পর্ব থেকে রাউন্ড অফ 32-তে উঠে গেছে অলরেডি। সো এটা তাদের জন্য একটা এবারের জন্য ব্লেসিং। দেখা যাক এটা তারা কতটুকু কন্টিনিউ করতে পারে। পরের যে ম্যাচটি রয়েছে ঠিক সকাল 7টায়, মুখোমুখি হচ্ছে মরক্কো এবং নেদারল্যান্ডস। খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে হাকিমির টিম। অন্যদিকে যদি গাপকোর কথা বলি, দারুণ নেদারল্যান্ডস এবং দুর্দান্ত ফর্ম, এবং ব্রাজিলিয়ান সাপোর্টাররা ভয় ছিল যে ব্রাজিলের খেলাটা জাপান নাকি নেদারল্যান্ডসের সঙ্গে পড়বে। সো খুবই লাকিলি তারা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াতে পড়েছে জাপানের সঙ্গে। অন্যদিকে মরক্কো এবং নেদারল্যান্ডস মুখোমুখি হচ্ছে। না, এটা একটা মাউথ ওয়াটারিং ম্যাচ হবে। কারণটা হলো যে দুদলই খুবই আক্রমণাত্মক ফুটবল খেলে, এবং মরক্কো আমরা দেখলাম যে ব্রাজিলের সাথে সাইবেরির কথা বলতে হবে আলাদা করে। রাইট, ব্রাজিল সাইবেরি তো 2টো ম্যাচে গোল করেছেন তিনি। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে মরক্কো যদি ব্রাজিলের সাথে যে ফুটবলটা খেলেছিল প্রথম 30 বা 35 মিনিটে, সেই ফুটবলটা যদি তারা পুরো বিশ্বকাপ জুড়ে খেলতে পারে, আমি তাদেরকে কিন্তু শেষ 4-এ দেখছি। তারা এত সুন্দর ফুটবল খেলছে এবং এত প্ল্যান মাফিক ফুটবলটা খেলছে। লাস্ট বিশ্বকাপে তারা তো সেমিফাইনালে খেলেছে। সেটাই, শেষ বিশ্বকাপে সেমিফাইনাল খেলাটা যে একটা ফ্লুক ছিল না, হঠাৎ করে যে তারা চলে আসেনি, সেটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু তাদের রয়েই যাবে এখানে। তাহলে দেখুন, আপনি বিশ্বকাপে আমরা দেখেছিলাম যে 2002 বিশ্বকাপে কিন্তু আপনার টার্কি সেমিফাইনালে খেলেছিল আপনার
দক্ষিণ কোরিয়াও সেমিফাইনালে খেলেছিল, সেই দক্ষিণ কোরিয়া কিন্তু এখন নেই। সো আপনাকে সফল হইতে হলে সবচেয়ে বড় যে গুণটা আমি মনে করি সেটা হলো যে আপনাকে ধারাবাহিক হতে হবে, আপনার পারফরমেন্সের কন্টিনিউশনটা রাখতে হবে, এবং সেটা যদি আপনি রাখতে পারেন তখনই আপনি বলতে পারেন যে আমি বিশ্বমানের দল হলাম, আমি ওয়ার্ল্ড কাপ কন্টেন্ডার হচ্ছি। তো এখানেও কিন্তু তাই, আপনার মরক্কোকে কিন্তু এই বিশ্বকাপে শুরুটা তারা ভালো করেছে, ব্রাজিলকে তারা আটকে দিয়েছিল, এবং তারপরের ম্যাচগুলোতে তারা ভালো পারফর্ম করে তারা গ্রুপ রানার্স আপ হিসেবে এখানে খেলতে এসেছে। ওয়ারেজ নেদারল্যান্ডকে আমরা যেটা জানি যে নেদারল্যান্ড অলওয়েজ আপনার বিশ্বকাপের বড় দলগুলির একটি, সবসময় আপনার গ্রুপ পর্যায়ে তো পেরিয়ে তারা সেমিফাইনাল ফাইনালও খেলেছে, তারা এখন পর্যন্ত 3বার ফাইনালে খেলেছে, যদিও তারা কোনোবার জিততে পারেনি। এবং ডাচ ফুটবলের যে স্টাইল, লং পাস এবং আপনার প্রেসিং ফুটবল, সেটার সাথে মরক্কোর ফুটবলটাও কিছুটা আপনার যায়। কারণটা হলো যে দুদলই খুবই আক্রমণাত্মক এবং পাল্টা আক্রমণের ফুটবলটা খেলে থাকে। সো দুদলের খেলার স্টাইল প্রায় একই রকম, এবং দুদলের খেলার শক্তি যদি আপনি বিবেচনা করতে বলেন, আমার কাছে মনে হচ্ছে যে শক্তিও 19-20। আপনি দেখবেন যে মরক্কোর আপনার ফিফা র্যাঙ্কিং হলো 7, আর নেদারল্যান্ডসের খুব সম্ভবত 8। তো 7-8-এর র্যাঙ্কিং এর দল, তার মানেটা হলো যে শক্তির পার্থক্য তাদের খুব একটা নেই। আমি খুব অপেক্ষায় রয়েছে যে এই ম্যাচটা যেন খুবই একটা হাড্ডাহাড্ডির ম্যাচ হবে এবং খুবই উপভোগ্য ম্যাচ হবে। তবে আমাকে যদি আপনি বলতে বলেন যে আমি কোন দল জিততে পারে, তাহলে আমি চাইবো যেন মরক্কো যায়। পরবর্তী ম্যাচ আইভরি কোস্ট এবং নরওয়ে, 30 জুন রাত 11টায়। নরওয়ে ডেফিনেটলি তাদের যেই আসল শক্তিধর ফুটবলার তাকে নামাবেন, হ্যাঁ এক্স্যাক্টলি হাল্যান্ড, কারণ তিনি জোড়া গোল করেছেন পরপর 2টো ম্যাচে এবং দুর্দান্ত, এবং লাস্ট ম্যাচে আমরা তাকে মিস করেছি। সো নরওয়ে, অন্যদিকে আইভরি কোস্টকে কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ না। আইভরি কোস্ট অবশ্যই ভালো টিম, আইভরি কোস্ট অবশ্যই ভালো টিম, এবং তাদের মধ্যে কিন্তু আপনার নেভারসে ডাই অ্যাটিটিউডটা রয়েছে। তারা শেষ পর্যন্ত তারা একেবারে মানে লড়াইয়ের একটা তাগিদ তাদের মধ্যে রয়েছে। আর নরওয়ে কিন্তু আপনি শেষ ম্যাচে ভালো করতে পারেনি, ফ্রান্সের কাছে তারা বড় ব্যবধানে হেরেছে। কারণটা হলো যে তারা 10 জন চেঞ্জ করেছে, সেখানে এক্সপেরিমেন্ট তারা করেছে। এবং যেটি বললেন যে আপনি যে আগের 2 ম্যাচে যিনি জোড়া গোল করেছিলেন তাকে তারা খেলায়নি, রেস্ট দিয়েছে। কি কারণে? এই ম্যাচের তিনি যেন পুরোপুরিভাবে রিকভারি করতে পারেন এবং এই ম্যাচের জন্য নিজেকে পূর্ণ মাত্রায় যেন তাকে দেখা যেতে পারে। তো তাকে এই কারণে রেস্ট দেওয়া হয়েছে। এবং এখানে যদি আপনি শক্তি বিবেচনা করতে বলেন, তাহলে নরওয়ে যে আপনার বিশ্বকাপে সবসময় নিয়মিত খেলে থাকে তা কিন্তু না। নরওয়ের এই দলটাও যে খুব স্ট্রং কোনো দল সেটাও আমি বলবো না, কিন্তু এই দলটা স্ট্রং হয়ে গেছে শুধুমাত্র ওই একজনের জন্য, আর্লিং হালান্ডকে যদি ঠিকমতো আটকে রাখতে না পারে এই ম্যাচে আপনার আইভরি কোস্ট, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচে তাদেরকে চোখের জল নিয়ে বিদায় নিতে হতে পারে। 30 জুন রাত 3টায় মুখোমুখি হবে ফ্রান্স এবং সুইডেন। সো এবারে বিশ্বকাপের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল হচ্ছে ফ্রান্স। সুইডেন খুব একটা ভালো কিন্তু খেলেনি পুরো বিশ্বকাপ জুড়ে, কি মনে হচ্ছে? আপনি ফ্রান্স গত 2টো বিশ্বকাপে, একটা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল, পরের বিশ্বকাপে রানার্স আপ হয়েছে, এবং এইবারের বিশ্বকাপেও তারা কিন্তু জেতার মতো দল নিয়ে এসেছে। এবং এখন পর্যন্ত প্রথম গ্রুপে তাদের যে পারফরমেন্স, তাদেরকে যদি আপনি আমাকে স্যাগ্রিগেট করতে বলেন সবগুলো দলের মধ্যে, তাহলে আমি এখানে ফ্রান্সকে এগিয়ে রাখবো সবার আগে, তারপর পারফরমেন্সের বিচার দিক থেকে আপনাকে আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো। তো ফ্রান্স খেলছে আপনি বিশ্বকাপ চ্যাম্পিয়নের হওয়ার মতো ফুটবল, এবং তাদের প্রায় সবগুলো খেলোয়াড় আপনার ভালো ফর্মে রয়েছেন। সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনি দেখবেন যে কোনো দলের অ্যাটাকারের জোড়া অ্যাটাকার যারা থাকেন, তারা দুজনেই যদি খুব ভালো ফর্মে থাকেন, তখন সেটা দলের জন্য কিন্তু অনেক বাদবাকিদের কাজটুকু খুব সহজ হয়ে যায়। ফ্রান্সই একমাত্র দল যাদের আপনি দেখবেন যে ডেম্বেলে এবং এক প্রান্তে ডেম্বেলে এবং এক প্রান্তে থেকে এমবাপ্পে, এই দুজনই কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন। ডেম্বেলে তো আগের ম্যাচে হ্যাটট্রিক করেছেন, এবং সবচেয়ে দ্রুততম হ্যাটট্রিক, মাত্র 32 মিনিটে তিনি হ্যাটট্রিক করেছেন, সেখানেই ম্যাচটা শেষ হয়ে গিয়েছে। তো এই ম্যাচেও এমবাপ্পে এবং আপনার কিলিয়ান এমবাপ্পে এবং ওসমান দেম্বেলে, এই দুজন যদি শুরুতে জ্বলে উঠতে পারেন, তাহলে আমার মনে হয় যে সুইডেনের সামনে বাড়ার আর সুযোগটুকু সেখানেই শেষ হয়ে যাবে। আর সুইডেনের আপনার নেদারল্যান্ডসের সাথে সুইডেন যে আপনি গ্রুপ পর্যায়ে যেটা খেলেছিল, সেখানেও আমি তাদের খেলায় খুব একটা আমার কাছে মনে হয়নি যে তারা আসলে রাউন্ড অফ 32-তে যাওয়ার মতো দল রয়েছে। যদিও তারা 4-1 গোলে একটা ম্যাচে হেরেছিল, কিন্তু সেই ম্যাচটাতে খুবই কম্পিটিটিভ হয়েছে। 4-1 গোল ম্যাচে হেরেছিল কিন্তু কম্পিটিটিভ হয়েছে। বাট এখানে শুধুমাত্র কম্পিটিটিভ না, এখানে আপনাকে জিততে হবে, এবং সেটার জন্য আমি মনে করি যে রাউন্ড অফ 32-তে সুইডেনের জন্য ফ্রান্স অনেক 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 বেশি শক্তিশালী দল। এক্স্যাক্টলি। 1 জুলাই সকাল 7টায় মুখোমুখি হচ্ছে মেক্সিকো এবং ইকুয়েডর লাস্ট ম্যাচ জিতে গেল জার্মানির সঙ্গে। অন্যদিকে মেক্সিকো কিন্তু স্টার্টটা করেছে খুব দারুণভাবে, বাট এটা তো আসলে রাউন্ড অফ 16-এ যাবার ম্যাচ এবং নকআউট, আমরা সবাই জানি যেখানে ডু অর ডাই, জিততে হবে না হলে হারতে হবে।
সো এখানে আপনি কাদেরকে এগিয়ে রাখছেন? ইকুয়েডর, অবশ্যই ইকুয়েডর। কারণটা হলো যে আগের ম্যাচে তারা জার্মানিকে যেহেতু হারিয়েছে এবং মেক্সিকোর শুরুটাও ভালো হয়েছিল এই বিশ্বকাপে, কিন্তু তারপরও তারা ধরেন আপনার এই ম্যাচে ইকুয়েডরের সঙ্গে একেবারে সমান শক্তিতে যেতে পারবে, অন্তত আমি সেটা বিশ্বাস করছি না। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে আমি দুটো জিনিসকে এগিয়ে রাখি সবসময় যে কোনো ফুটবল ম্যাচে, সেটি হলো যে পরিসংখ্যানকে আমি এগিয়ে রাখি না। কারণ আপনি এর আগে কি করেছেন এটা কোনো কাজে আসবে না যদি আপনি গিভেন ডেতে ভালো পারফরমেন্স করতে না পারেন। বরঞ্চ আপনি রিসেন্ট পারফরমেন্সকে আমি এগিয়ে রাখি। রিসেন্ট পারফরমেন্স ইকুয়েডর যেহেতু জার্মানিকে হারিয়ে এসেছে, বড় ধরনের একটা আত্মবিশ্বাস তাদের মধ্যে রয়েছে এবং তারা জানে যে এই ম্যাচ তারা জিততে পারলে আপনি সেকেন্ড রাউন্ডে তারা চলে যাবে, এই রাউন্ড অফ 16-এ তারা চলে যাবে। সো নিশ্চিতভাবে এই ম্যাচে অনেক বড় একটা প্রতিপক্ষ হবে ইকুয়েডর মেক্সিকোর জন্য। মেক্সিকোর একটা বাড়তি সুবিধাটা হবে যে এটা তারা নিজের দর্শকদের সামনে কিন্তু ম্যাচটা খেলতে পারবে। এটা তাদের জন্য আমি মনে করি একটা বাড়তি অনুপ্রেরণা হয়তো দিবে। কারণ গ্যালারি থেকে যখনই আপনি দেখবেন যে প্রচুর সমর্থন আসছে, তখন মাঠে যে 11 জন খেলেন তারা আর একটু পাম্পড হয়ে যান, তারা আর একটু বেশি তারা উজ্জীবিত হন এবং মনে করেন যে আমাদের শুধুমাত্র নিজেদের জন্য না, যে গ্যালারির দর্শক যারা রয়েছে তারা যে হাততালি দিচ্ছে তাদের সাফল্যের জন্য আমাদেরকে খেলতে হবে। তো এই পাম্পটা খুবই ইম্পর্টেন্ট। এই কারণে আপনি দেখবেন যে যখন মাঠে কোনো দল ভালো খেলে তখন তারা যা শুধু এরকম ভাবে করে গ্যালারির দিকে তাকিয়ে, তার মানেটা হলো যে সেখান থেকে তারা উৎসাহটুকু চাচ্ছে, চেয়ার আপটুকু চাচ্ছে। সো গ্যালারি থেকে মেক্সিকান ওয়েভ আজকে পুরোপুরি এই ম্যাচে মেক্সিকান ওয়েভ পুরোপুরি আপনার মেক্সিকোর পক্ষে থাকবে। আর ইকুয়েডরের জন্য সেটাই হবে মানে সবচেয়ে আমি মনে করি যে মাইনাস পয়েন্ট, কিন্তু তারপরেও তাদের জন্য প্লাস পয়েন্ট যেটা আমি বললাম যে তাদের রিসেন্ট পারফরমেন্স, জার্মানিকে হারিয়ে এসেছে তারা, ওয়াই নট মেক্সিকো একেবারেই। এবং ওই সাহসটাই তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। 1 জুলাই রাত 10টায় মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড এবং ডিআর কঙ্গো। খুবই পরিষ্কার বোঝাই যাচ্ছে, যদিও বলা যায় না ডিআর কঙ্গো কি কাবো ভের্দের মতো ওরকম কিছু করে দেখাবে কিনা, বাট হ্যাঁ অবশ্যই আমরা ইংল্যান্ডকে হয়তো এগিয়ে রাখবো। না, ইংল্যান্ড অবশ্যই এখানে এগিয়ে থাকবে, কারণটা হলো যে পরিসংখ্যান এবং এবার বিশ্বকাপটাকে তাদেরকে ইংল্যান্ডের যে অ্যাটাকিং লাইনটা দেখা যাচ্ছে এবং খেলার স্টাইলটাও তাদের মধ্যে একটু চেঞ্জ এসেছে, সেটা রয়েছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে ইংল্যান্ড সর্বশেষ ম্যাচ যেটা খেলেছিল, গ্রুপ পর্যায়ে যে ম্যাচটা খেলেছিল ঘানার সঙ্গে, সেই ম্যাচে কিন্তু ড্র হয়েছে। সেই ম্যাচে কিন্তু ইংল্যান্ডের পারফরমেন্সে অন্তত আমি সন্তুষ্ট হইনি। এবং জাস্ট আপনি ডিআর কঙ্গোর খেলার স্টাইল কিন্তু আপনি ঘানার মতো। সো ডিআর কঙ্গো যখন আপনি পর্তুগালের মতো দলকে আটকে দিতে পারে, ওয়াই নট আপনি ইংল্যান্ডকে। সো ইংল্যান্ডের উচিত হবে যে এটা 90 মিনিটের মধ্যে এই খেলার একটা ফলাফল করাটা। আর ডিআর কঙ্গো মানে ম্যাক্সিমাম সময় চাইবে যে খেলাটা যেন আপনার এক্সট্রা টাইমে যায়, এক্সট্রা টাইম পেরিয়ে টাই ব্রেকারে যায়। আপনি দেখবেন যে যখনই শক্তির দিক থেকে কোনো দুই দলের মধ্যে বড় ধরনের পার্থক্য থাকবে, তখন এখানে স্ট্র্যাটেজিটা কিন্তু দুর্বল দলগুলি সেটাই নেবে যে তারা লো ব্যাক ডিফেন্স করবে, 8 জন আপনার ডিফেন্ডার হিসাবে থাকবে, মিডফিল্ডে যারা থাকবেন তারাও একটু নিচের দিকে নেমে আপনি ডিফেন্ডারদেরকে সহায়তা করবেন, অর্থাৎ পুরোপুরি রক্ষণাত্মক কায়দায় খেলার চেষ্টাটুকু করবে। এখানেও আমার মনে হয় যে ডিআর কঙ্গো সেটাই করবে এবং ইংল্যান্ডের তখন উচিতটা হবে যে ক্রিয়েটিভিটি তৈরি করে নতুন সৃজনশীলতা দেখিয়ে আপনি ম্যাচটা বের করে নিয়ে আসা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ম্যাচটা বের করে না আসতে পারে, তাহলে ইংল্যান্ডের জন্য এখানেও আপনার এই বিশ্বকাপটা এখানেই শেষ হয়ে যেতে পারে। এক্স্যাক্টলি। রাত 2টায় 1 জুলাই রাত 2টায় মুখোমুখি হচ্ছে সেনেগাল এবং একই সাথে বেলজিয়াম। সো বেলজিয়াম ভালো খেলেছে, অন্যদিকে সেনেগালকেও কিন্তু পিছিয়ে রাখবার কোনো সুযোগ নেই। তারপরেও আমার কাছে মনে হয় যে আমরা লাস্ট যে কয়টি ম্যাচ দেখলাম, 3টি ম্যাচ গ্রুপ পর্বে, সেখানে কিন্তু আমরা বেলজিয়ামকে খানিকটা এগিয়ে রাখবো হয়তো। না, বেলজিয়ামকে আপনি এগিয়ে রাখছেন, কিন্তু আপনি গ্রুপ পর্যায়ে বেলজিয়ামের পারফরমেন্সে আমি সন্তুষ্ট না। অন্তত বেলজিয়াম আপনি সবসময় ভালো পারফরমেন্স করে থাকে, বিশ্বকাপের সেরা মানে আপনার গ্রুপ পর্যায়ে পেরিয়ে তারা আপনার নকআউট রাউন্ডে ভালো পারফরমেন্স করে থাকে এবং বেলজিয়াম অলওয়েজ খুবই স্ট্রং দল হিসেবে খেলে থাকে। কিন্তু এবারের বেলজিয়ামের পারফরমেন্সে অন্তত আমি সন্তুষ্ট না। গ্রুপ পর্যায়ে তাদের যে খেলাটুকু দেখেছি, লুকাকু আমার মনে হয় যে বয়স হয়ে গিয়েছে, সেরকমভাবে খেলতে পারেন না। ডি ব্রুইনা মিডফিল্ডে রয়েছেন, তিনি জাস্ট শুধু একটু যা খেলার চেষ্টাটুকু করছেন, কিন্তু আপনি দেখবেন যে সার্বিকভাবে পুরো দলটাকে যদি খুবই শক্তিমান আমার কাছে মনে হচ্ছে না। কেন জানি মনে হচ্ছে যে খুবই একটা প্ল্যানহীন একটা ফুটবল খেলছে বেলজিয়াম এখানে। আর সেনেগাল সেদিক থেকে কিন্তু আমি মনে করি যে সেনেগাল গ্রুপ পর্যায়ে খুব একটা মন্দ কোনো কিছু করেনি। তবে সেনেগাল যদি এই ম্যাচে বেলজিয়ামকে আটকে দিতে পারে বা বেলজিয়ামের বিরুদ্ধে জিততে পারে, তাহলে সেটা তাদের হবে আমি মনে করি যে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একটা সাফল্য। আর সেনেগালের সাদিও মানে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন, খুব ভালো ফুটবলার, কোনো সন্দেহ নেই। এই ম্যাচটা খুব একটা ইভেন হবে না, আপনি জেতা উচিত বেলজিয়ামের,
কিন্তু সেনেগাল যদি জিতে যায় তাহলে বুঝতে হবে যে একটা বড় অঘটন হয়েছে। একেবারেই তাই। 2 জুলাই সকাল 6টায় মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র, ইউএসএ এবং বসনিয়া। সো ইউএসএ তাদের প্রথম ম্যাচ দুর্দান্তভাবে শুরু করেছে। এবারে বিশ্বকাপে আরেকটা চমক হচ্ছে ইউএসএ, নিজেরা আয়োজক, তার মধ্যে এত ভালো খেলছে, দুর্দান্ত এক কথায়। এক্সেলেন্ট, এবং তারা প্রতিপক্ষ হিসেবে খুব একটা কঠিন দলকে পায়নি। বসনিয়া খুব একটা কঠিন দল না তাদের তুলনায়। তারা গ্রুপ আপনার প্রথম রাউন্ডে এর চেয়ে শক্তিশালী দলের মোকাবেলা তারা করে এসেছে। এই ম্যাচে নিশ্চিতভাবে আপনার যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে আপনি খুবই ফেভারিট হিসাবে খেলবে এবং সহজেই তাদের এই ম্যাচটা জেতাটা উচিত। তবে যেটি বললাম যে ফুটবল কখনোই আপনি পেছনের পরিসংখ্যান দিয়ে চলে না। আপনি যদি সেই নির্দিষ্ট দিনে ভালো করতে না পারেন তাহলে দেখবেন যে এখানেই হয়তো আটকে যেতে হতে পারে। তারপরেও এই ম্যাচ আমি মনে করি যে শক্তি এবং সাম্প্রতিক ফর্ম সবকিছু যদি বিবেচনা করেন তাহলে আমি মনে করি যে এটা এই যুক্তরাষ্ট্রের খুব সহজেই জেতাটা উচিত। হ্যাঁ, এটা মানে অনেকটা প্রেডিক্ট করা যায়। রাত 1টায় মুখোমুখি হবে 2 জুলাই স্পেন এবং অস্ট্রিয়া। অস্ট্রিয়ার সঙ্গে আর্জেন্টিনার ম্যাচ আমরা দেখেছি। স্পেন ভালো খেলছে, যতটা হওয়ার কথা ছিল। শুরুর ম্যাচটা তো 0-0-তে ড্র করেছিল কাবো ভের্দের সাথে। সো কি মনে হচ্ছে, অস্ট্রিয়া তো খুব একটা শক্তিশালী প্রতিপক্ষ না? না, এটাও আমি মনে করি যে এটা একটা ওয়ান সাইডেড ম্যাচ হবে। কারণটা হলো যে স্পেন হয়তো তাদের প্রথম ম্যাচটা ভালো পরের ম্যাচে তারা ফিরেছে, প্রথম ম্যাচটা ভালো পারফরম্যান্স করতে পারেনি, কিন্তু তারপরের ম্যাচে তারা ভালো পারফরম্যান্স করেছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু আপনি লামিনী ইয়ামালের কাছ থেকে আমরা একটা ভালো পারফরম্যান্স আশা করছি, এবং নিক উইলিয়ামস রয়েছেন, এবং স্পেনের এবারের যে মিডফিল্ড যেটা রয়েছে সেটা বলা হয়ে থাকে যে আপনি পর্তুগালের পর তাদের মিডফিল্ডটাই সবচেয়ে সেরা মিডফিল্ড হিসাবে রয়েছে, এবং তারা সেটা পরের ম্যাচগুলোতে করে দেখিয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা পুরোপুরি একতরফা একটা ম্যাচ হবে। এখানে আপনার অস্ট্রিয়ার বিরুদ্ধে স্পেনের না জেতার কোনো কারণ নেই, এবং খুব সম্ভবত এটা লামিনী ইয়ামালের আপনার ম্যাচ হতে পারে। রাইট। 3 জুলাই ভোর 5টায় মুখোমুখি হচ্ছে পর্তুগাল এবং একই সাথে আরো একটি কঠিন দল ক্রোয়েশিয়া। লুকা মদ্রিচ নাকি CR7? যে কোনো একজনের লাস্ট ড্যান্স শেষ হয়ে যাবে। এটা CR7 এর লাস্ট ড্যান্স শেষ হবে, নাকি আপনি লুকা মদ্রিচের আপনি শেষ নাচটা শেষ হয়ে যাবে। ক্রোয়েশিয়া যদি আপনি আমাকে হিসাব করতে বলেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে গ্রুপ পর্যায়ে পর্তুগালের চেয়ে ক্রোয়েশিয়া বেটার ফুটবল খেলেছে। আমি সম্পূর্ণ একমত এখানে। গ্রুপ পর্যায়ে ক্রোয়েশিয়া বেটার ফুটবল খেলেছে, এবং এখানেও লড়াইটা কিন্তু আপনি শুধুমাত্র মদ্রিচ এবং রোনালদোর মধ্যে হবে তা না, দু দলেরই কিন্তু আপনার মিডফিল্ড খুবই শক্তিশালী। এই মিডফিল্ডে যারা এগিয়ে থাকবে সেখানে আমার কাছে মনে হয় যে সেটাই এই ম্যাচের গতি প্রকৃতি এবং ব্যবধানটা সেট করে দিবে। আর এই ম্যাচে খুব সম্ভবত রোনালদো, যেহেতু আপনি 3 ম্যাচে গ্রুপ পর্যায়ে 3 ম্যাচে আপনার রোনালদো 90 মিনিট করে খেলেছেন, একটা ম্যাচে শুধু ভালো পারফরমেন্স করেছেন, আর বাদবাকি 2 ম্যাচে তিনি কিন্তু ফ্লপ ছিলেন। প্রথম ম্যাচে তো একেবারে পুরা মূর্তির মতো দাঁড়িয়েছিলেন, এবং শেষ ম্যাচেও তিনি যেভাবে গোলপোস্টের সামনে গোলকিপারকে একা পেয়ে একটা গোল করতে পারেননি, সবকিছু মিলে তাকে মনে হচ্ছে যে রোনালদো আসলে 90 মিনিটে খেলার মতো আপনার ফুটবলার না, তাকেও কিন্তু আপনার ওই সাবস্টিটিউট হিসেবে মানে প্ল্যান করাটা উচিত। মোস্ট প্রবাবলি এই ম্যাচে রোনালদোকে ঘিরে সেই প্ল্যানটুকু করছেন আপনার পর্তুগাল কোচ মার্তিনেজ। এখন দেখা যাক যে দলের বাকি যারা রয়েছেন তারা যদি ভালো পারফরমেন্স করতে পারেন তাহলে হয়তো এই ম্যাচে টিকবে। এটা একটা খুব ইভেন একটা ম্যাচ হবে পর্তুগাল এবং ক্রোয়েশিয়ার এই ম্যাচটা। এখানে আমি একটা জিনিস আপনাকে বলে দিতে পারি, সেটা হলো যে এই ম্যাচে গোল আগে যারা করবে তারা এই ম্যাচটা জিতে নিবে। ওকে, আমার কাছে মনে হচ্ছে এটাও আপনি রাইট প্রেডিক্ট করেছেন। দেখা যাক কি হয়। 3 জুলাই ঠিক সকাল 5টায় না 9টায় 3 জুলাই ঠিক সকাল 9টায় মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড এবং আলজেরিয়া। এটাও কিন্তু একপাক্ষিক ম্যাচই হবার কথা, কারণ সুইসরা ভালো খেলে, অন্যদিকে আলজেরিয়াকে আমরা দেখেছি খুব একটা শক্তিশালী টিম তারা না, এবং তারা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে না। শুধু সেটা না, আপনি আলজেরিয়া একেবারে যে শক্তিশালী দল না সেটাও বলা যাবে না, কারণ সর্বশেষ ম্যাচে তারা অস্ট্রিয়ার সাথে যে ম্যাচটা খেলেছে, যে ম্যাচটা তারা 3-3 গোলে ড্র করেছে, এবং তারা বারবার পিছিয়ে থেকে কিন্তু সেই ম্যাচটা শেষ পর্যন্ত ড্র করেছে, এবং ড্র করেছে কোন সময়, আপনি এক্সট্রা টাইমের লাস্ট মিনিটে তারা গোলটা করেছে, এবং দ্যাট ওয়াজ দ্য লাস্ট শট অফ দ্য ম্যাচ। সেটা ছিল ম্যাচের লাস্ট শট, এবং গোল হওয়ার পরে যখন সেন্টার হয়েছে, সেন্টারের পরপরই কিন্তু আপনার খেলা শেষের বাঁশি বেজেছে, এবং সেই ম্যাচটা 3-3 গোলে ড্র হয়েছে। অর্থাৎ তাদের মধ্যে কিন্তু একটা আপনার দেখে নেওয়ার বা মানে জেতার জেদটুকু রয়েছে। সো সেই জেদটুকু তারা যে অস্ট্রিয়ার ম্যাচে দেখাতে পেরেছে, এবং এই জেদ দেখানোর কারণেই তারা সেই ম্যাচটা ড্র হওয়ার কারণে, সেই ম্যাচটা হেরে গেলে তারা কিন্তু টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যেত, এবং ইরান তখন চলে যেত আপনার রাউন্ড অফ 32-তে। তো তারা যখন এই ধরনের ম্যাচ জিততে পারে, তো এখানে সেই পারফরমেন্সটা তারা যদি এখানে কিছুটা দেখাতে পারে, তাহলে সুইজারল্যান্ডের জন্য এখানে একটা কঠিন একটা আপনার প্রতিপক্ষ হিসেবে তারা আসতে পারে। ওকে, 3 জুলাই রাত 12টা অস্ট্রেলিয়া ভার্সেস মিশর, ইজিপ্ট। আমার ইজিপ্টের খেলা খুব ভালো লাগে, অস্ট্রেলিয়া থেকে আমি ইজিপ্টকে
এগিয়ে রাখতে চাই। আপনি এগিয়ে রাখবেন, কিন্তু মিশরের জন্য একটা দুঃখজনক বিষয়টা হলো যে মিশরের সবচেয়ে আইকনিক খেলোয়াড় যিনি মোহাম্মদ সালাহ, তিনি এই ম্যাচে খেলতে পারবেন কিনা এখনো আনসার্টেইন। কারণটা হলো যে ইনজুরির জন্য, কারণটা হলো যে শেষ ম্যাচে তিনি ইনজুরিতে পড়েছিলেন এবং এই কারণে এই ম্যাচে তাকে খুব সম্ভবত খেলার সম্ভাবনাটা খুবই কম, কারণ যে ইনজুরিতে পড়েছেন সাথে এই সময়ের মধ্যে তার সেই ইনজুরিটা কাটিয়ে উঠে এই ম্যাচে তাকে রেখে প্ল্যান করাটা কোচের জন্য কঠিন একটা বিষয় হয়ে যাবে। হয়তো ম্যাচের আগের দিন এই জিনিসটা জানা যেতে পারে, এবং সালাহ যদি না খেলেন তাহলে এই ম্যাচে অস্ট্রেলিয়া ধরেন আপনার কিছুটা হলেও বাড়তি এগিয়ে থাকবে, যদিও ম্যাচটা ইভেন হতে পারে। শক্তির পার্থক্য কিন্তু দু দলের প্রায় সমান। বিষয়টা হলো যে কোন দল কি স্ট্র্যাটেজি নেবে সেটার উপর নির্ভর করবে যে জয় কাদের হবে। তবে সালাহ যদি দলে খেলেন তাহলে নিশ্চিতভাবে মিশর এখানে প্লাস পয়েন্ট হবে মিশরের জন্য। একেবারেই তাই। যেই ম্যাচটি দেখার জন্য পুরো বিশ্ব তাকিয়ে রয়েছে সেটা হচ্ছে 4 জুলাই ভোর 4টায় আর্জেন্টিনা এবং কাবো ভের্দে। বলুন আর্জেন্টাইন সাপোর্ট। এটা সহজে জেতা উচিত, আমি তো মনে করি জেতাটা উচিত। এটাও আপনি জাস্ট যে মানে আর্জেন্টিনা খুবই অ্যাগ্রেসিভ খেলবে, আর্জেন্টিনা কোনো মতে চাইবে না যে ম্যাচটা অন্তত আপনার ওই নির্দিষ্ট সময়ের পরে আপনি এক্সট্রা টাইমে যাক। এক্সট্রা টাইমে কেন, আমি তো মনে করি যে আর্জেন্টিনা চাইবে যে প্রথম 45 মিনিটে এই ম্যাচের ফয়সালা করে দেওয়ার জন্য। আর কেপ ভার্দে যেটা চাইবে সেটা হলো যে তারা যেহেতু যে স্ট্র্যাটেজি নিয়ে তারা খেলেছে, তাদের একটা রূপকথা, আমি মনে করি যে তারা এই বিশ্বকাপে খেলতে এসেছে একটা নতুন করে রূপকথার জন্ম দিচ্ছে। জীবনের প্রথমবারের মতো তারা এই বিশ্বকাপে খেলতে এসেছে এবং প্রথমবার খেলতে এসে তারা স্পেনকে আটকে দিয়েছিল। এবং কাপু ভার্দের যে আপনার গোলকিপার ভোজিনিয়া, তিনি যে পারফরমেন্স যেটা দেখাচ্ছেন সেই পারফরমেন্স বোঝা যাচ্ছে যে তিনি তার দলের মূল আইকনিক খেলোয়াড় হিসেবে রয়েছেন। সো এই ম্যাচেও আপনার কেপ ভার্দে যেটা করবে সেটা হলো যে আপনার ডিফেন্সিভ খেলবে আর আর্জেন্টিনা অ্যাটাকিং মোডে খেলতে চাইবে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচটা আগের যে স্টাইলে কেপ ভার্দে আপনার স্পেনকে আটকে দিয়েছিল এবং যেভাবে খেলে তারা এই রাউন্ড অফ 32-তে এসেছে, মোস্ট প্রবলি সেই স্ট্র্যাটেজি নিয়ে তারা খেলবে এখানে। এবং আর্জেন্টিনা তাদের যদি অ্যাগ্রেসিভ ফুটবল খেলে তাহলে এখানে আর্জেন্টিনার আমি মনে করি যে অনেক বড় ব্যবধানে জেতাটা উচিত। এবং হাফ টাইমের আগে যদি এটা 3-0 হয়ে যায় আমি অন্তত অবাক হব না। আর কেপ ভার্দে যা খেলেছে এবং যেভাবে এখন পর্যন্ত এই বিশ্বকাপে এসেছে, তারা যে পারফরমেন্স দেখিয়েছে সেটা আমি মনে করি যে একটা পুরোপুরি যে রূপকথা তারা তৈরি করেছিল সেই রূপকথার কাহিনী নিয়ে একটা ফিরে যাবে। তারা যদি এখান থেকে রাউন্ড অফ 32 থেকে 0 হাতে ফিরে যায়, আমি মনে করি যে তারা বিশ্বকাপ জয় তাদের হারানোর কোনো কিছু নাই। তারা দে গট এভরিথিং, দে গট মেনি থিং। একেবারেই তাই। লাস্ট ম্যাচ রাউন্ড অফ 32 এর কলম্বিয়া এবং ঘানা 7:30 শুরু হচ্ছে। দুটো ম্যাচই খুবই আপনার শারীরিক সক্ষমতার একটা ম্যাচ হবে। কারণটা হলো যে দুদলই আপনি ফুটবলের চেয়ে ধাক্কাধাক্কি করে এবং আপনি শোল্ডারিং করে বেশি খেলতে চায়। আমার মনে হয় যে এই ম্যাচে গোলের তুলনায় হলুদ কার্ডের সংখ্যাটা একটু বেশি হতে পারে। লাল কার্ড হতে পারে। যে পরিমাণ লাল কার্ডের বন্যা এখন হবে। কারণটা হলো যে যখন আপনি দেখবেন যে ম্যাচে জিততে পারছি না, তখন অনেকে হয়তো মেজাজ হারিয়ে ফেলবেন। তখন দেখবেন আপনি যে এমন কোনো কিছু করে ফেলবেন যেটা ধরেন আপনার লাল কার্ডের কাছাকাছি চলে যাবে, লাল কার্ডের মতো ফাউল হয়ে যেতে পারে। সো লাল কার্ড কোনো বিষয় হবে না যদি আপনি ম্যাচ জিততে না পারেন। সো এখানে আপনার ফাউল হবে। এবং এই ম্যাচে ঘানা এবং কলম্বিয়া দুদলই, যেটা বললাম যে দুদলই খুবই শারীরিক শক্তিশালী দল এবং দুদলই আপনি ফুটবল কৌশলের চেয়ে শারীরিক সক্ষমতা একটু বেশি বিশ্বাস করে। এখানে ঘানার তুলনায় যদি আপনি আমাকে বলেন ঘানার মধ্যে, এবং আরেকটা জিনিস দেখবেন যে ঘানার যে যখন খেলে তখন গ্যালারিতে একজন টুকটাক করতে থাকেন, একজন জাদু করতে থাকেন। আমি জানি না তার কালা জাদু আর কতদিন কাজে দিবে। হ্যাঁ, তবে সেটা যদি কাজে দেয় এবং ঘানা যদি এই ম্যাচটা জিতে যায় তাহলে ওই কালা জাদুর ওয়ালাকে কিন্তু মানে আমাদের খুঁজে বের করতে হবে অন্তত। যাই হোক, ওই কালা জাদুওয়ালাকে বের করে আমরা চেষ্টা করবো পরবর্তী বিশ্বকাপে যেন বাংলাদেশ খেলতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। অনেক ভালো থাকুন। আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ। প্রদর্শক সময় হচ্ছে আজকের মতো বিদায় নেবার। সবাই ভালো থাকুন এবং আজ রাত 11টায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল এবং জাপান। সেই ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি টিভিএস ম্যাচ অ্যানাটমি থেকে।